অসুস্থ, ডাক্তার তোমাকে কাজে যেতে মানা করেছে। ডাক্তার ডাক্তারের কথা বলেছে, ডাক্তার তো জানে না কাজে না গেলে তোদের না খেয়ে থাকতে হবে। বাড়ি এলে আবার ভাড়ার জন্য এসে যা তা বলে যাবে। মা, বাড়িওয়ালা। ছেঁড়া কাপড় দিয়ে কি সুন্দর শরীরটা ঢাকা যায়? যায় না। সাহানা, তোমাকে আবারও বলছি, তুমি 3 সন্তানের মা হলেও আমার চোখে আমার এই বস্তির কাদা মাটিতে ফোটা পদ্ম ফুল। তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, আমি তোমাকে হাত ধরে আমার দামি ঘরে তুলে নিয়ে যাব। হাতটা ছেড়ে দিন, নইলে আমি অপমান করতে বাধ্য হব। এই, তুই কি অপমান করবি? তোর মতো মেয়ে মানুষের সৌভাগ্য আমি আকবর শেঠ তোর হাত ধরেছি। আমি বলছি হাতটা ছেড়ে দিন। যদি না দেই? এই শালি, তোর এত বড় সাহস, আমাকে থাপ্পড় মারলি? ভাড়া দে, 3 মাসের ভাড়া দে। আমি বলেছি তো 7 দিনের মধ্যে ভাড়া দিয়ে দেব। 7 দিনের সময় আমি দিয়েছিলাম, আজ তোকে 7 মিনিটের সময় দেব না। ভাড়া দে। যদি ভাড়া দিতে না পারিস তাহলে তোর হাতের এই সোনার বালা খুলে দে। এই বাবা তো আমার স্বামীর স্মৃতি, এই বালাটা আপনি খুলে নেবেন না। যে ভাতার ভাত দিতে পারে নাই, যে ভাতার তোকে ফেলে রেখে চলে গেছে, সেই ভাতারের স্মৃতি তোর কাছে বড় হতে পারে, আমার কাছে না। দে, বালাটা খুলে দে। দে। না, দোহাই দোহাই আপনার, এই বালাটা খুলে দেবেন না। শোন শালি, 2 দিনের মধ্যে আমার বস্তি ছেড়ে দিবি। এই তো আমার মায়ের হাতের বালা। চোর! চোর! আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও মা। কি হয়েছিল মামুন? এত রাতে কোথায় গিয়েছিলি? আমি তোমার ওই বালাটা চুরি করে আনতে গিয়েছিলাম, কিন্তু পারিনি। ও আমার পিছু নিয়েছে, আমাকে বাঁচাও মা। বস্তির মানুষের সামনে আজ চোর আর চোরের মায়ের বিচার করব। দুটোকে বাইরে নিয়ে আয়, যা। এই বস্তিবাসী, তোমরা সবাই শোনো। এই শালি আমার বস্তিতে বাস করে আমার ঘরে ওর ছেলেকে চুরি করতে পাঠিয়েছিল। তাই আমি তোমাদের সামনে এমন বিচার করতে চাই, যে বিচার দেখে কোনো মা তার সন্তানকে চুরি বিদ্যা শিক্ষা দিতে না পারে। আমি এই গরম রড দিয়ে চোর ছেলেকে দিয়ে মায়ের পিঠে ক্রস চিহ্ন লাগিয়ে দেব, যাতে করে সবাই এই শালিকে দেখে বলতে পারে চোরের মা। তুমি আমার পিঠে ছেঁকা দাও, কিন্তু আমার মায়ের পিঠে ছেঁকা দিও না। এই কুত্তার বাচ্চা, বেশি কথা না বলে রডটা ধর। এই শালি, কাল সকালে এই বস্তিতে তোকে যেন আর না দেখি। মা, 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 মা। খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না।
তুই আমাকে চোরের মা বানিয়ে দিয়েছিস। আজ থেকে মনে করব আমার তিনটে না, আমার দুটো সন্তান। তুই যদি আমার সামনে কোনোদিন আসিস, কোনোদিন আমাকে মা বলে ডাকিস, তাহলে আমার মরা মুখ দেখবি। আমার মরা মুখ দেখবি। মনে হচ্ছে না, চলো। হ্যাঁ চল। ম্যাডাম, আপনি আরে লিটন, দাঁড়িয়ে আছেন কেন? কোনো কিছু পাচ্ছেন না? তুমি ঠিক বলেছো। আমার মাইক্রোতে উঠুন, আপনাকে পৌঁছে দেব। কি হলো, উঠুন। চল কবিতা, আমাদের কলেজের ছাত্র ছিল, চল। আকবর সাহেব, কোনো চিন্তা করবেন না। রমজান এতদিন আপনার লোক ছিল বলেই কিছু বলিনি। আপনার সাথে যখন ও বেঈমানি করেছে, 7 দিন সময় নিলাম। ইন্সপেক্টর, আমার মেয়েটাকে বাঁচান। লিটন নামের আমার এক ছাত্র আমার মেয়েটাকে তুলে নিয়ে গেছে। আকবর শেঠের ভাই লিটন? হ্যাঁ, তুমি আমার মেয়েটাকে বাঁচাও বাবা। আরে, আমাকে তুমি বললে কেন? তোমার মেয়েকে বাঁচালে আমার সাথে বিয়ে দেবে নাকি? এসব তুমি কি বলছো বাবা? তুমি আমার ছেলের মতো, তাই তুমি বলেছি। ছেলের মতো বলে তুমি বললে, আর স্বামীর মতো হলে কি ডার্লিং বলতে? ইডিয়েট, লোফার, আইনের পোশাক পরে কিভাবে কথা বলতে হয় সেই ভদ্রতা জ্ঞানটুকু নেই। বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। এটা থানা না অন্য কিছু? আম্মা, বাইরে থেকে ওটাকে সবাই থানা বলেই জানে, ভেতরটা তো নিজের চোখেই দেখলেন। আমি আপনাকে এবার একটা ঠিকানা বলে দিচ্ছি, আপনি সেখানে যান। আইনের পোশাক পরা মানুষগুলোকে দেখলেন, এবার একজন মাস্তানকে দেখুন। লিটন নামের আমারই এক ছাত্র আমার মেয়েটাকে তুলে নিয়ে গেছে। আমি থানায় গিয়েছিলাম, থানার ইন্সপেক্টর আমাকে বের করে দিয়েছে। তুমি আমার মেয়েটাকে বাঁচাও। মনে করো তোমার মায়ের মতো এক মা তোমার কাছে তোমার বোনের ইজ্জত বাঁচানোর জন্য তোমার দয়া ভিক্ষা চাইছে।
আমার দয়া ভিক্ষা চাইছে। এই মেয়ে, তোমার সমস্যা কোথায়? আপনি আমার মায়ের ছাত্র হয়ে আমাকে নষ্ট করবেন? মনে করো আমি তোমার বেড ফ্রেন্ড, আমাকে আপনার ছোট বোন মনে করে আমাকে ছেড়ে দিন। আর বেড ফ্রেন্ডের সাথে সব কিছু করা যায়। আমাকে আমার মায়ের কাছে যেতে দিন। কামান কামান, তাহলে আঙ্গুলটা বাঁকাই করতে হয়। এই কে তুই? হাতের আঙুল 5টা আর নামের অক্ষর 7টা। মুন্না মাস্তান। তুই আমাকেও চিনিস না? আমার ভাইয়ার নাম আকবর শেঠ। কি নাম বললি? আকবর শেঠ। তুই তাহলে আকবর শেঠের ভাই? কে তুই? তুই আকবর শেঠের ভাই আকবর শেঠ? আজ তোর পিঠে আমি গরম লোহা দিয়ে ক্রস চিহ্ন দিয়ে দেব, যাতে করে তোর ভাই ওই ক্রস চিহ্ন দেখে চিনতে পারে আমি কে। আয় এদিকে আয়। ওকে হাসপাতালে নিয়ে যা। একজন শিক্ষিকা হয়ে তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো সে ভাষা আমার জানা নেই বাবা। শুধু মনে হচ্ছে তোমার মতো একজন মাস্টারের কেন শিক্ষিকা হতে পারিনি। যদি পারতাম তবে নিজেকে অনেক বড় কিছু মনে করতাম। শুধু দোয়া করবেন যে আকবর শেঠের কারণে আজ আমি মাস্তান হয়েছি, ওই আকবর শেঠের উপর আমি যেন আমার প্রতিশোধ নিয়ে আমার মাস্তানি জীবনটার সমাপ্তি ঘোষণা করতে পারি। এই কোথায় আমার ছোট ভাই লিটন? কোথায়? ভাইজান, আমি এখানে। ভাই, আমার ভাই, ভাই, আরে ভাই, বল কোন ডাক্তার আকবর শেঠের ভাইকে এই হাসপাতালের করিডোরে শুইয়ে রেখেছে? বল। এই ডাক্তার! এই বল কোন ডাক্তার আমার ভাইকে এখানে শুইয়ে রেখেছে? সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। ঠিক আছে, ওকে কেবিনে নিয়ে যা। কেবিন ছাড়ো কেন? আমরা টাকা দিয়ে কেবিন নিয়েছি না। এই
কেবিন থেকে যদি লাশ বের করতে না চাস তাহলে কেবিন ছেড়ে দে, নইলে আকবর শেঠ তোর রোগীকে লাশ বানিয়ে বাড়িতে পাঠিয়ে দেবে। কি নাম বললেন? আকবর শেঠ? আপনি আকবর শেঠ? এই ওকে শুয়ে দে। আকবর ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। হাসপাতালের সমস্ত ডাক্তার নার্স আপনার ভাই সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত দিন রাত দেখাশোনা করবে। লিটন, তুই শুধু বল তোর এই অবস্থা কে করেছে? ভাইজান, ওর নাম ঠিকানা আমি কিছুই জানি না। ও বলেছে আমার পিঠের গরম লোহার চিহ্নটা দেখলেই তুমি বুঝতে পারবে ওকে। আমি ওকে ঠিকই চিনেছি। 15 বছর আগে আমি ওর মায়ের পিঠে গরম লোহা দিয়ে ক্রস চিহ্ন দিয়েছিলাম। ওই হারামজাদা তুই আমার ভাই জেনে প্রতিশোধ নিয়েছে। তুই দেখে নিস লিটন, ওই শালির ছেলেকে আমি ঠিকই খুঁজে বের করে ওর মাস্তানি লাইসেন্সটা বাতিল করে দেবো। আমার রসের নাগর, চল আমার সাথে, চল। আমার বুকের ভেতর জমানো সুধা ঠেলে দিয়ে তোকে আজ আমি চাঙ্গা করে দেব। ও, আমার কথা বিশ্বাস করতে পারছিস না? বিশ্বাস কর, আমার কাছে জাদু আছে। কি বললে? তোর কাছে জাদু আছে? এই, তুই পারবি তোর ওই জাদু দিয়ে আমার মাকে আমার সামনে এনে দিতে? হ্যাঁ, তুই পারবি তোর ওই জাদু দিয়ে আমাকে আমার মায়ের বুকে ফিরিয়ে দিতে? তুই পারবি তোর ওই জাদু দিয়ে আমার মায়ের বুকে জমানো ঘৃণার পাহাড়টাকে সরিয়ে আমাকে আমার মায়ের করে দিতে? আমি জানি তুই পারবি না, আর তাই বলছি প্রেম ভালোবাসার জাদু করার জন্য তুই আমার কাছে আসবি না। আরে আমি তো সেই জাদু দেখতে চাই যে জাদু আমাকে আমার মায়ের জীবনে ফিরিয়ে দিতে পারবে। আমি তো সেই জাদু দেখতে চাই যে জাদুর মন্ত্রে আমি আমার মাকে মা বলে ডাকতে পারবো। আমি আমার মাকে মা বলে ডাকতে চাই। আমি আমার মাকে মা বলে ডাকতে চাই। মা! মামুন! মা, তুমি কোথায় যাচ্ছ? মা, মা! তোলা, মামুন আমাকে মামা বলে ডাকছে। আমি মামুনের ডাক শুনতে পাচ্ছি। মামুন নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। মা, আজ তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আজ পর্যন্ত যদি তুমি ভাইয়াকে ভুলতে নাই পারো, তাহলে কেন সেদিন তুমি তোমার জীবন থেকে ভাইয়াকে দূরে সরিয়ে দিয়েছিলে? কেন তুমি সেদিন তোমার মুখ না দেখার জন্য মুখের সামনে আঁচল টেনে দিয়েছিলে? তোর এই প্রশ্নের জবাব আমার জানা নেই। আমি শুধু এইটুকু জানি, সন্তানের দেওয়া অভিমানের মেটটা যখন সরে যায়, তখন মায়ের হয়ে একই মন সন্তানের জন্য কেঁদে ওঠে। যে কান্নার শব্দ কেউ শুনতে পায় না। তাহলে কি বুঝে নেব এতটা বছর তুমি একটি বারের জন্য ভাইয়াকে ভুলতে পারোনি? ভোলা কি যায়? যায় না। শুধুমাত্র মামুনকে ভুলে যাওয়ার কথা বলছিস কেন? আমি তো এতটা বছর একটি মুহূর্তের জন্য একটু শান্তিতে ঘুমোতে পারিনি। যখনই ঘুমোতে চেয়েছি তখনই মামুনের ডাক আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে। আমি জানি না পাগলটা আমার উপর অভিমান করে কোন আগুনে জ্বলে পুড়ে মরছে। আমি জানি না পাগলটা আমার দেওয়া কষ্ট আর যন্ত্রণাকে কি দিয়ে ভোলার চেষ্টা করছে। তুই যেখানেই থাকিস আমার কথা শোন মা। এই সেই জায়গা, এই সেই দিন 15 বছর আগে তুই আমাকে ঘৃণা করে
তোর মুখের সামনে আঁচল টেনে দিয়েছিলি, আমাকে মা বলে ডাকা থেকে বঞ্চিত করেছিলি। প্রতি বছর এই দিনে তোকে একবার, শুধু একবার দূর থেকে দেখার জন্য ছুটে আসি, কিন্তু তুই তো আসিস না রে মা। তুই কি তোর মনটা এত বেশি পাষাণ করেছিস? 15 বছরে একবারও কি তোর আমার কথা মনে পড়েনি? মারে, তোর দেয়া যন্ত্রণার বোঝা আমি আর বইতে পারছি না রে মা, আমি আর বইতে পারছি না রে মা। আমাকে তোর মুখে টেনে দিয়ে আমাকে এই কঠিন যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে যা। এই প্রেমা, প্রেমা, এই প্রেমা, এই প্রেমা, দরজা খোল, দরজা খোল। শালে, এই প্রেমা, শালে, এই দরজা খোল। নিজেকে কি মনে করেছিস? সারাদিন মাস্তানি করে ফিরবি আর রাতে মাতাল হয়ে ঘরে ফিরে আসবি। মনে করেছিস তোকে এই বাড়িতে শাসন করার মতো কেউ নেই? কেউ নেই। কি হলো? থামলি কেন? মার, 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 মার। আরে এই বাঁধন হারা জীবনে যখন তুই আমাকে শাসন করিস, আমাকে শাসনের হাত দিয়ে আঘাত করিস, তখন মনে হয় আমি সব হারিয়েও বাঁধন হারা হইনি। এই পৃথিবীতে অন্তত একজন আছে যে আমাকে শাসন করে, সে একমাত্র তুই। মুন্না, তুই এমন করে বলিস না। আমি যে তোকে অনেক 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 বেশি ভালোবাসি। প্রেমা, মুন্না, প্রেমা। এই রাখো রাখো। তোমাকে কতবার বললাম অসুস্থ শরীরে দোকানে আসার দরকার নেই, তবু এলে। ঘরে চলো, তোমাকে কাজ করতে হবে না। চলো বাবা। কি হলো? তোমার না আমাদের বসের সাথে দেখা করার কথা ছিল, যাওনি কেন? বাবার শরীরটা ভালো নেই, আরো কয়েকদিন যেতে পারবে না। আর কিছু বলার আছে? এই মেয়ে, কি বলার থাকতে পারে? তোর বাবা খুব ভালো করে জানে। শোনো রহমত চাচা, বস বলতে না পারলে তোমার এই পালিত সন্তানকে পাঠিয়ে দিতে। বসের হয়ে তোমার এই পালিত সন্তানকে একটা কাজ করে দিতে হবে। মুন্নাকে আমি নিজের হাতে কোনো অপরাধের রাস্তায় ঠেলে দিতে পারবো না। তাহলে তোকে অসুস্থ অবস্থায় তুলে নিয়ে যাব? মুন্নার চাচাকে জোর করে তুলে নিয়ে যেতে পারে এমন মাস্তান এই এলাকাতে এখনো জন্ম নেয়নি। এই মুন্না, তোর চাচার প্রতি যদি এতই দরদ থাকে, তাহলে তোর চাচার বদলে তুই আমাদের বসের একটা কাজ করে দে না। বল, আমাকে কি করতে হবে? তোকে কিছুই করতে হবে না মুন্না, আমার কাজটা আমিই করতে যাব। আমার কাজের পরিবর্তে তোকে অপরাধ জগতে যেতে দেব না। তুমি দিতে না চাইলেও আমি তোমার পরিবর্তে ঠিকই কাজটা করতে যাব চাচা। হ্যাঁ, আরে আর কেউ না জানলেও আমি তো জানি। আমি যখন ফুটপাতে ফুটপাতে মানুষের লাথি খেয়ে বেঁচেছিলাম, তখন তুমি একদিন ওই ফুটপাত থেকে আমাকে তোমার ঘরে তুলে এনেছিলে।
কে তুই? বস, অপারেশন সাকসেসফুল। তোর এই অবস্থা কেন? বল, তোর এই অবস্থা কেন? ভাইজান, ওই হারামজাদা আমাদের এই অবস্থা করে তোমার টাকা সোনা সবকিছু লুট করে নিয়ে গেছে। হ্যালো আকবর, তোমার সবকিছু আমি লুট করে আনিয়েছি। এই বাস্টার্ড, সাহস থাকলে আমার সামনে এসে পরিচয় দে। আমি দেখতে চাই আকবর শেঠের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আবার কে আকবর শেঠ হতে চায়। আমি জানি আমার নামটা শোনার সাথে সাথে তুমি চমকে উঠবে। আমার নাম আকরাম। তুই তাহলে সেই আকরাম? হ্যাঁ, আমি সেই আকরাম। একদিন তোমার গাড়ির ড্রাইভার ছিলাম। একদিন তোমার কাছে আমার স্ত্রীর অপারেশনের জন্য কিছু টাকা চাইতে গিয়েছিলাম, আর তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়ে যে খুন তুমি করেছিলে সেই খুনের আসামি হয়ে আমি জেলে গিয়েছিলাম। মনে পড়ে? মনে করার চেষ্টা কর। আপনি আমাকে যত টাকাই দিতে চান না কেন, এই খুনের আসামি থেকে আপনাকে বাঁচানোর একটা মাত্র পথই খোলা। এমন একজন লোক লাগবে যে নিজে এসে আপনার এই খুনের দায়িত্বটা স্বীকার করে নেবে, তাহলেই আপনাকে আইনের হাত থেকে বাঁচানো সম্ভব হবে। এমন মানুষ আমি কোথায় পাবো? তুমি মারা যাবে না, আমি আমার মালিকের কাছে যাব। আমার বিশ্বাস আমার মালিক তোমার জীবন বাঁচানোর জন্য আমাকে সাহায্য করবে। আমার মালিক আমাকে সাহায্য করবে। আমি আমার সন্তানদের জন্য বাঁচতে চাই। তুমি আমাকে ছুঁয়ে কথা দাও, আমাকে তুমি মরতে দেবে না। আমি তোমাকে মরতে দেব? এ কথা তোমাকে কে বলেছে? আমি ডাক্তারের কথা শুনেছি। আমার পেটে টিউমার অপারেশন করতে অনেক টাকা লাগবে, আর এই টিউমার অপারেশন করতে না পারলে
আমার পেটের সন্তান আমরা দুজনেই মারা যাব। আসলে এই মুহূর্তে আমরা দুজন দুটো জীবন বাঁচাতে চাই। আমি বাঁচাতে চাই আমার জীবন, তুমি বাঁচাতে চাও তোমার স্ত্রীর জীবন। আর এই দুটি জীবন বাঁচানোর দায়িত্বটা তোমার উপর নির্ভর করছে। মালিক, আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো আমার শাহানার জীবন বাঁচানোর জন্য আপনার কাছে ছুটে এসেছি, কিন্তু আপনার জীবন বাঁচানোটা আমার উপর নির্ভর করছে, আমি ঠিক বুঝতে পারছি না। আমি নিজে একটা পাপ ঢাকার জন্যে একটা মেয়েকে গর্ভবতী অবস্থায় খুন করেছি। আমি মনে করেছিলাম পুলিশকে টাকা দিয়ে খুনটা চাপা দিতে পারবো, কিন্তু মেয়েটার বাবা আমার নামে কেস করেছে। পুলিশ বলেছে যদি কেউ এই খুনের কথা স্বীকার করে নেয় তাহলেই আমি বেঁচে যাব। আকরাম, তুমি আমার অপরাধটা নিজেই স্বীকার করে নাও। আমি কথা দিচ্ছি তোমার স্ত্রীর শুধু জীবন বাঁচানি নয়, তোমার সন্তানদের আমার নিজের সন্তানের মতো লেখাপড়া শেখাবো। আমি তোমার স্ত্রীকে আমার বোনের মতো আশ্রয় দিয়ে জেল থেকে তোমার ফিরে না আসা পর্যন্ত একজন বড় ভাইয়ের দায়িত্ব পালন করব। বলো আকরাম, বলো। তুমি চুপ করে থেকো না। তুমি ভেবে দেখো, আমার জীবন না বাঁচলে তোমার স্ত্রীর জীবন বাঁচবে না। তুমি রাজি হয়ে যাও। মালিক, আমি আপনাকে বিশ্বাস করে রাজি হচ্ছি। আপনি বলুন, আমার এই বিশ্বাসের সাথে আপনি বিশ্বাসঘাতকতা করবেন না। আমি কথা দিলাম তোমার বিশ্বাসের অমর্যাদা আমি করব না। মালিক, মালিক, আমি আর জেল থেকে ছাড়া পেয়েছি। মালিক, আমার সন্তানরা আজ অনেক বড় হয়েছে, তাই না? মালিক, ওরা বুঝি আজও জানে না যে আমি জেলে ছিলাম? না জানি আপনি ভালোই করেছেন। ওরা নিশ্চয়ই লেখাপড়া শিখে অনেক বড় হয়েছে। আমাকে ওদের কাছে নিয়ে চলুন মালিক। কতটা বছর আমি ওদের মুখ দেখি না মালিক। এই রাস্তার একটা ভিখারি আমার ড্রয়িং রুমে নোংরা পায়ে দাঁড়িয়ে দামি কার্পেট নষ্ট করে আবল তাবল কথা বলছিস? এই কে আছিস? ওকে ঘাড় ধরে বের করে দে। এ আপনি কি বলছেন? আমাকে আপনি চিনতে পারছেন না? আমাকে আপনি রাস্তার ভিখারি বলছেন? আমার পায়ের নোংরাতে আপনার দামি কার্পেট নষ্ট হবার কথা বলছেন? তাহলে কি আমি মনে করব আপনি আপনার কোনো কথাই রাখেননি, আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন? এই তুই কি মানুষ যে তোর সাথে আমার বিশ্বাসঘাতকতা করতে হবে? আজ আমি হয়তো আপনার চোখে মানুষ না, কিন্তু একদিনে আমি আপনার কাছে মানুষের চেয়ে বড় কিছু ছিলাম। আমি হয়েছিলাম আপনার ভাগ্য বিধাতা। আজ আমার যে নোংরা পায়ের কথা আপনি বলছেন, এই আপনি আমার এই পা দুটো জড়িয়ে ধরে জীবন বাঁচানোর জন্য করুণা ভিক্ষা চেয়েছিলেন, দয়া ভিক্ষা চেয়েছিলেন। আমার প্রয়োজনে আমি করেছিলাম। আমার ওই অতীত মনে করবার মতো সময় আমার নেই। আকবর শেঠ অনেক অনেক বড় কিছু, অনেক বড় ক্ষমতার মানুষ। তাই বলছি, সময় নষ্ট না করে আমার সামনে থেকে চলে যা, নইলে আমি নিজেই তোকে লাথি মারতে মারতে বের করে দেবো। যার জন্য বিনা অপরাধে এতটা বছর জেল খেটে এলাম, সেই আপনি আজ আমাকে লাথি মেরে বের করে দেবার কথা বললেন? আপনি অবিশ্বাস আর বেঈমানির বারুদ দিয়ে আজ আমার বুকের ভেতর যে আগুন জ্বেলে দিলেন, আমি শুধু বলে যাচ্ছি, এই আগুনে আমি আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। নইলে আমার নাম আকরাম না।
আমি আকরাম, তোমার প্রতিদ্বন্দ্বী হয়ে তোমাকে নিয়ে খেলার জন্য মাঠে নেমেছি। আমি তো তোমাকে বলেইছিলাম তোমাকে নিঃশেষ করে দেব। আজ আবারও বলছি, তোমার জীবনে আবার সেই দিনটা আমি এনে দেব, যেদিন আবার তুমি আমার পা দুটো জড়িয়ে ধরে করুণা ভিক্ষে চাইবে, দয়া ভিক্ষে চাইবে। এই আকরাম, এই বাস্টার্ড! আমার পোষা কুকুর আমাকে কামড় মেরেছে। আমি আকরামকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। শুধু ওকে খুঁজে বের করে আমি কুকুরের মতো মারবো। আমিও দেখতে চাই ওর কোন সন্তান ওকে বাঁচাতে পারে। কে তুমি, কি নাম তোমার কিছুই জানি না। শুধু তোমাকে এটুকু বলতে পারি, আজ যে কাজটা তুমি করে দিয়েছ, এই কাজটার দাম হিসেবে তোমাকে কিভাবে মূল্যায়ন করব তা আমি নিজেই জানি না। দাম আমি পেয়ে গেছি স্যার, দাম আমার হাতে। ওটা তো মনে হচ্ছে সামান্য একটা সোনার বালা। হ্যাঁ, সামান্য একটা সোনার বালা। এই সামান্য সোনার বালাটাই আমার জীবনে এক অসামান্য কিছু। তাই আপনার কাছে আমার কাজের দাম হিসেবে আর নতুন করে কিছু চাওয়ার নেই। আমি এখন যেতে পারি স্যার? তোমার পরিচয়টা একবার আমাকে দিয়ে যাবে না? নাম মুন্না, মা বাবা ভাই বোনের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত এক হতভাগ্য সন্তান। বিধাতা মানুষের কপালে সুখের কথা লেখে, আমার কপালে সুখের পরিবর্তে দুঃখের কথাই লিখে দিয়েছে। এক কথায় দুঃখ, কষ্ট, যন্ত্রণার আগুনে পোড়া আমি এক টুকরো জ্বলন্ত কয়লা। তোমার কথা শুনে শুধু এ কথাটাই বলতে ইচ্ছে করছে, তোমার জীবনের সাথে আমার এই জীবনের অনেক মিল আছে। তুমিও যেমন আপনজনের বাঁধন হারা এক সন্তান, তেমনি আমিও স্ত্রী সন্তান হারা এক হতভাগ্য পিতা। একবার আমার এই বুকের ভেতর তুমি আসবে বন্যা। কত বছর আমি আমার সন্তানদের আমার এই বুকে জড়িয়ে নেই না, এ কথাটা আমি ভুলেই গেছি। আজ অন্তত তোমাকে বুকে জড়িয়ে নিয়ে অনুভব করতে চাই আমিও সন্তানের বাবা ছিলাম। মুন্না, আজ থেকে মনে করবে আমি তোমার বাবার মতো। তোমার যখন ইচ্ছে করবে আমার কাছে আসবে, তোমার যা প্রয়োজন আমাকে বলবে, তাহলে মনে করব আমি অন্তত আমার একটা সন্তানকে খুঁজে পেয়েছি। তুই কি সত্যি চিনতে পেরেছিস এটাই তোর মায়ের হাতের বালা? যে বালার জন্য আমি আমার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি, সন্তান হয়ে মাকে মা ডাকা থেকে বঞ্চিত হয়েছি, আমার মায়ের হাতের এই রক্তমাখা বালা চিনতে আমি ভুল করিনি প্রেমা। তাহলে বালাটা আমি যত্ন করে রেখে দেই মুন্না। যেদিন তোর মায়ের সঙ্গে দেখা হবে, যেদিন তোর মা তোকে আদর করে বুকে জড়িয়ে ধরবে, সেদিন তুই নিজের হাতে বালাটা পরিয়ে দিস। প্রেমা, বালাটা তুই আমার কাছে দে। আমি বালাটা সব সময় আমার বুকের ভেতর লুকিয়ে রাখবো। আমি মনে করব
আমার মায়ের দোয়া সবসময় আমার সাথে আছে। মা, তোমার জন্য আজ প্রথম মাসের বেতনের টাকা দিয়ে একটা জিনিস এনেছি। তুমি বলো না মা, জিনিসটা দেখে তুমি খুশি হলে আমাকে অনেক বেশি আদর করবে। মা মনে হয় তোর সৎমা ভাইয়া, আর তাই জিনিসের লোভে তোকে বেশি বেশি আদর করবে। সন্তান হলো মায়ের বুকের ধন, তাই মায়ের সমস্ত আদর শুধু সন্তানের জন্য। এবার দেখা দেখি এমন কি জিনিস এনেছিস। এই দেখ। আমি তোমার ওই বালাটা চুরি করে আনতে গিয়েছিলাম, কিন্তু পারিনি। ও আমার পিছু নিয়েছে। আমাকে বাঁচাও মা। মা, এবার তোমার হাতটা বাড়িয়ে দাও তো, বালাটা পরিয়ে দিই। বালাটা আমি পরবো না মাসুদ। মা, আমি জানি তুই আমাকে খুশি করার জন্য বালাটা এনেছিস। তুই বিশ্বাস কর, আমি অনেক অনেক খুশি হয়েছি, কিন্তু বালাটা আমি পরবো না। তুমি খুশি হয়েছ অথচ বালাটা হাতে পড়বে না কেন মা? কেন? এমনি একটি বালার জন্য আমি মামুনকে আমার জীবন থেকে পর করে দিয়েছি। তাই আমার মামুন আমার জীবনে যতদিন ফিরে না আসবে, আমাকে মা বলে না ডাকবে, তোদের আমি কোনো বালাই হাতে পরবো না মাসুদ। বালা তুমি না পড়ো তাতে আমার দুঃখ নেই মা। আজ অন্তত আমি জানলাম ভাইয়ার জন্য আজও তোমার বুকের এক পাশ খালি হয়ে আছে। ঠিক আছে মা, ভাইয়া যেদিন তোমার জীবনে ফিরে এসে তোমাকে মা বলে ডাকবে, আমি সেই দিন তোমার হাতে বালাটা পরিয়ে দেব মা। হ্যালো, ইন্সপেক্টর মাসুদ, আপনার জন্য একটা খবর আছে। আজ রাত ঠিক 10টার সময় কলাতলি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর ভেতর একটা মাল পাচার হবে। প্লিজ টেক অ্যাকশন। হ্যালো, আপনি কে? আপনার একজন সাহায্যকারী বন্ধু। কবিতা তুমি? তাহলে তুমি আমাকে মিথ্যে টেলিফোন করে এখানে ডেকে এনেছো? হ্যাঁ, আমি কি জানতাম এখানে ওই গুন্ডারা থাকে। কোথায় ভেবেছিলাম তোমাকে সরি বলাবো, ওই গুন্ডাদের জন্য এখন আমাকেই সরি বলতে হচ্ছে। সরি মাসুদ, সরি। নাথিং টু বি সরি। আপা দেখেন কোনটা নেবেন। পুতুলটা কত? এটা 490। 490 টাকা? এত টাকা নেই, পরে নিয়ে। এই পুতুলটার দাম কত? 10 টাকা। এক টাকায় হয় না? পুতুল না কি না, অন্যদিকে যা সর। দোলা, আমি তোকে পরে পুতুল কিনে দেব। 500 টাকা। 10 টাকা পাবেন। এই রিক্সা যাবে? এই যে শুনুন, আমার মনে হয় গুন্ডা। বাবা শুনুন, এই যে শুনুন। মা, কি হয়েছে দোলা? মা, একটা গুন্ডা আমার পিছু নিয়েছে।
বলে ডাকিস, তাহলে আমার মরা মুখ দেখবি। বল, আমার মেয়েটার পিছনে এসেছিস কেন? কি হলো, কথা বলছিস না কেন? আন্টি, আপনার নরম হাতের থাপ্পড়েও কিচ্ছু হবে না। রাস্তাঘাটে একটা মেয়েকে একা পেলেই পিছু নিতে ইচ্ছে করে, মনে করিস মেয়েটার কেউ নেই? সাগর, ওকে বেশি করে মারো, যাতে করে আর কোনো মেয়ের পিছু নিতে সাহস না পায়। শোন, তুই যার পিছু নিয়েছিস ওর নাম দোলা, আমার ভালোবাসা। আর যদি ভুল করে ওর পিছু নিতে চাস, তাহলে তোর মতো মাস্তান কেমন শিক্ষা দেব? তুই তোর মা বাবার নামটা পর্যন্ত ভুলে যাবি। তুই কাকে আঘাত করছিস ভাইয়া? কেন, তুই ওকে চিনিস নাকি? শুধু চিনি না, খুব ভালো করেই চিনি। এই ভাইয়া সেদিন গুন্ডাদের হাত থেকে আমার ইজ্জত বাঁচিয়েছিল। তুমি দোলার পিছু নিয়েছিলে কেন? এই পুতুলটা দেবার জন্যে। মেয়েটি টাকার জন্য পুতুলটা কিনতে পারেনি। আমার মনে হলো পুতুলটা ওর খুব পছন্দ হয়েছে, তাই আমি পুতুলটা ওকে কিনে দিয়ে এক বোনহারা ভাই হয়ে এই বোনের ভাই হতে চেয়েছিলাম। আমার ভুলের জন্য তুমি আমাকে মাফ করে দাও ভাইয়া। তুমি আমাকে ভাইয়া বলে ডেকেছো, আমার আর কোনো দুঃখ নেই। নাও। শুধু বোনকে ক্ষমা করে গেলে বাবা, মাকে ক্ষমা করে যাবে না? সন্তানকে আঘাত করলে মায়ের কখনো অপরাধ হয় না। তোমার মাকে নিশ্চয় তুমি খুব ভালোবাসো বাবা, নইলে মা সম্পর্কে এত বড় ধারণা তোমার হতে পারে না। অনেক অনেক বেশি ভালোবাসি। তুই তোর মায়ের দেখা পেয়েছিস? হ্যাঁ রে প্রেমা, হ্যাঁ। জীবনের স্রোতে পাক খেতে খেতে আজ আমি আমার মায়ের দেখা পেয়েছি, ছোট বোনের দেখা পেয়েছি। জানিস প্রেমা, মা যখন আমার মুখে থাপ্পড় মারছিল তখন আমি এতটুকু ব্যথা পাইনি। আমার মনে হচ্ছিল মা আমাকে তার হাত দিয়ে 15 বছর পর আদর করছে। আজ যে কথাটা তুই মনে করেছিস, একদিন আসবে তোর এই কথাটি সত্যি হবে। তোর মা তোকে বুকের ভেতর জড়িয়ে নিয়ে 15 বছরের জমানো আদর দিয়ে তোর বুকের কষ্ট দূর করে দেবে। তোর কথাটাই যেন সত্যি হয় প্রেমা। যেদিন তোর কথাটা সত্যি হবে, সেদিন আমার চেয়ে সুখী মানুষ এই পৃথিবীতে আর কেউ থাকবে না রে, আর কেউ থাকবে না। তুমি কিন্তু আমাকে অবাক করে দিচ্ছ মা। সেই দুপুরে ভুল করে একটা ছেলের মুখে 2-4 থাপ্পড় মেরেছ, অথচ এখন রাত 11:30 এখনো তুমি বলছো তোমার হাতটা ব্যথা করছে। কই, আমরা তো আসামিদেরকে এত মারি, কই আমাদের হাতে ব্যথা করে না? তোদের হাত পুলিশের হাত, আর আমার হাত মায়ের হাত। তাই অন্যায়ভাবে সন্তানকে আঘাত করলে ওই হাতের ব্যথা সহজে দূর হয় না। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি সত্যি সত্যি তোমার নিজের ছেলেকে আঘাত করেছো। যদি বলি আমার তাই মনে হয়েছে, ছেলেটা চলে যাওয়ার পর আমার মনটা কেন জানি বলছে নিজের সন্তানকে তুই চিনতে পারলি না। মা, তোমার ছেলে হলে তোমাকে ঠিকই চিনতে পারতো, তোমাকে ঠিকই মা বলে জড়িয়ে ধরতো। প্লিজ মা, যা হবার হয়ে গেছে, এখন আর ভেবো না তো। তাছাড়া কবিতার সঙ্গে যখন পরিচয় আছে, তোমার সন্দেহ থাকলে কবিতাকে সঙ্গে নিয়ে তোমার ছেলে কিনা জিজ্ঞেস করে এসো। হ্যাঁ, তাই যাব। তুমি যেভাবে পুতুলটাকে আদর করছো, তোমার এই আদর দেখে মনে হচ্ছে এই মুহূর্তে আমি নিজেই একটা পুতুল হয়ে যাই। এই আদর, আদর দাও প্লিজ।
সেকেন্ড মিনিট ঘন্টার কাটা ঘুরতে ঘুরতে 7 দিন হয়ে গেল। এর মধ্যে তোরা কেউ আমার শত্রুর ঠিকানা আবিষ্কার করতে পারলি না, তাহলে কি আমি মনে করব আকবর শেঠের ক্ষমতা শেষ? না ভাইজান, তোমার ক্ষমতা শেষ হয়ে যায়নি। মুন্নাকে ঘায়েল করতে পারলেই তোমার শত্রু আকরামের ঠিকানা জানা যাবে। তাহলে তো ভালোই হবে, সন্তানকে ঘায়েল করে বাপকেও ঘায়েল করা যাবে। কথাটা বুঝলাম না। ওই মুন্না হলো আকরামের ছেলে। এবার বল, মুন্নাকে ঘায়েল করার জন্য বন্দুকটা কে? ওর নাম রেশমি। এই মুন্না, বল আমার কি নেই? একটা পুরুষকে দেবার মতো একটা মেয়ের যা থাকা দরকার আমার সব আছে। হ্যাঁ, তোর সবই আছে। তবুও বলবো, প্রেমার এমন কিছু আছে যা তোর নেই। আমারও আছে, শুধু বলবো তোর দেখার মতো চোখ নেই। তাই বলছি, এতদিন তোর মন পাবার জন্য শুধু পেছনে পেছনে ঘুরেছি। এবার আমি আমার ভালোবাসাকে জোর করে আদায় করে নেব। রেশমি, পাগলামো করিস না, ছাড়। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। রেশমি, খবরদার, তুই আমার মুন্নার দিকে হাত বাড়ালে আমি তোর হাত কেটে নেব।